আসসালামু আলাইকুম। ইংলিশ উইথ নাইম চ্যানেলের আরও একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। আমাদের এই ভিডিওটা আরও আগেই আসলে আপলোড হওয়ার কথা ছিল। আমি আসলে রেকর্ড করেও ফেলছিলাম, কিন্তু রেকর্ড করার পরে দেখা গেল যে এটার অডিও কোয়ালিটি সামহাউ এত খারাপ আসছে, মানে আমি এডিটর দিয়ে অনেকক্ষণ ঘষা-মাজা করেও এটার কিছু করতে পারলাম না। সো আমি এই পুরা ভিডিওটা আরেকবার রেকর্ড করতেছি। আমাদের আজকের ভিডিওর টপিক হবে ইউজফুল ভোকাবুলারি ফর আইএলটিএস। তো আমি এই প্রম্পটটা হচ্ছে ChatGPT-তে দিছি দেখার জন্য যে সে কি রেসপন্স দেয়। আর ChatGPT-র আসলে রেজাল্ট হচ্ছে অনেকটা হিট অর মিস। যে কখনো, কখনো খুব ভালো অ্যান্সার করে, কখনো, কখনো এমন মানে খামখেয়ালিপূর্ণ কথাবার্তা বলে যে এটা ব্যবহার করার মতো না। তো সামহাউ এই পার্টিকুলার অ্যান্সারটা সে ভালো দিছে, যে বেশ গুছায়া হচ্ছে কথা বলছে। উম এবং আমি ধারণা করি যে এর কারণ হচ্ছে যে IELTS এর ভোকাবুলারি নিয়ে ইন্টারনেটে ইন জেনারেল এত বেশি আলোচনা হইছে, এত বেশি কথাবার্তা আ বলা হইছে এবং এত বেশি এই সম্পর্কে রিসোর্স আছে যে মানে ChatGPT খুব ভালো করে আসলে বোঝা হয়ে গেছে যে এই টপিকের উপরে অ্যাকচুয়ালি কি জিনিস নিয়ে পড়াশোনা করতে হয়। সো এই কারণে আমরা বেশ ভালো একটা আ স্টাডি ম্যাটেরিয়াল পাইছি আমাদের সামনে। তো আসেন দেখি সে কি বলছে। Here are some useful vocabulary categories for IELTS divided into common topics. আচ্ছা, ১ নাম্বার এডুকেশন অ্যান্ড লার্নিং। যে এডুকেশন এবং লার্নিং নিয়ে কথা বলতে গেলে বা লিখতে গেলে আমাদের কি, কি শব্দ জানা উচিত বা কি, কি শব্দ ইউজ করতে পারলে ভালো হয়। আচ্ছা, ১ নম্বরে আসে কারিকুলাম, যেটা কিনা আপনার সিলেবাসের সিনোনিম, দ্য সাবজেক্ট স্টাডিড ইন আ স্কুল অর কলেজ। আচ্ছা, ভোকেশনাল। ভোকেশনাল হচ্ছে রিলেটিং টু দ্য স্কিলস অ্যান্ড নলেজ নিডেড ফর আ পার্টিকুলার জব। ভোকেশনাল বলতে আমরা সাধারণত বুঝি আমাদের দেশে কারিগরি শিক্ষাকে, যে ভোকেশনাল ট্রেনিং বলে মানুষ। আচ্ছা, মানে বেসিক্যালি রিলেটেড টু ওয়ার্ক বলতে আপনার ভোকেশনাল বোঝায়। ভোকেশনাল দিয়ে ওই এক্সপ্রেশনটা মিন করে। আচ্ছা, পেডাগগি। সো পেডাগগি ইজ বেসিক্যালি টিচিং, অলরাইট? সো টিচারের আরেকটা সিনোনিম কিন্তু পেডাগগ, দ্য মেথড অ্যান্ড প্র্যাকটিস অফ টিচিং এখানে বলছে। তারপরে টিউশন। টিউশন হচ্ছে বেসিক্যালি আপনার পাঠদান। ওই যে আমরা ভার্সিটিতে যে ফি দেই, তার মধ্যে কিন্তু টিউশনের আন্ডারে একটা অ্যামাউন্ট থাকে। সো এই টিউশন শব্দটা থেকেই টিউশনি কথাটা আসছে। আর বাই দ্য ওয়ে উচ্চারণটা কিন্তু টিউশন, হ্যাঁ? টিউশন না। আচ্ছা, হেলথ সম্পর্কে কি বলছে দেখি। যে হেলথের একটু অ্যাডভান্সড ভোকাবুলারিগুলা কি? স্যার, সুস্বাস্থ্য বুঝাইতে আমরা একটা ওয়ার্ড ইউজ করতে পারি, সেটা হচ্ছে ওয়েল বিইং। ঠিক আছে? দ্য স্টেট অফ বিইং কমফোর্টেবল, হেলদি অর হ্যাপি। এটাকে আমরা সুস্বাস্থ্য মিন করার জন্য বলতে পারি। রাইট? সেডেন্টারি লাইফস্টাইল, a way of life that involves little physical activity. সেডেন্টারি লাইফস্টাইল হচ্ছে আপনার যেই লাইফস্টাইলে আপনার মানে এক্সারসাইজ একদম নাই বললেই চলে। খুব বেশি নড়াচড়া হয় না। যেরকমভাবে বসবাস করলে মানুষ আসলে একসময় মোটা হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। সো ওইটাকে সেডেন্টারি লাইফস্টাইল বলে। সো এই টাইপের আলোচনা যদি কখনো আসে, এই ধরনের এসে যদি লিখতে হয় বা স্পিকিং মডিউলে যদি এই রিলেটেড কোয়েশ্চেন আসে, তাহলে আশা করি এই শব্দটা আপনারা ইউজ করতে পারবেন। সেডেন্টারি লাইফস্টাইল। আচ্ছা, নিউট্রিশন মানে পুষ্টি, দ্য প্রসেস অফ প্রোভাইডিং অর অবটেইনিং দ্য ফুড নেসেসারি ফর হেলথ অ্যান্ড গ্রোথ। ক্রনিক ডিজিজ অর কন্ডিশন দ্যাট পারসিস্টস ফর আ লং টাইম। স্যার, পারসিস্টস মানে পারসিস্ট তো হচ্ছে ওই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের জন্য আপনার মানে শব্দটার পরে এস আসছে। মূলত শব্দটা হচ্ছে পারসিস্ট, এবং পারসিস্ট মানে হচ্ছে লেগে থাকা কোনো কিছুর সাথে। সো ক্রনিক কথাটার মানে হচ্ছে এমন কোনো অসুস্থতা যেটা দীর্ঘদিন ধরে, লং টার্ম ধরে আপনার সাথে বা কারো সাথে, হোপফুলি আপনার সাথে না, কারো না কারোর সাথে এটা মানে লেগে আছে অসুস্থতাটা। সো যেরকম আমরা বলি যে ক্রনিক ব্রঙ্কাইটিস বা সে ক্রনিক আই ডোন্ট নো, কুড বি এনিথিং। ক্রনিক ব্যাক পেইন বলে, রাইট? সো এগুলা এমন অসুখ, এমন অসুস্থতা যেটা অনেক দিন ধরে মানুষকে ভোগায়, রাইট? টেকনোলজি। টেকনোলজির ডিসকাশনে আমরা যে সমস্ত ওয়ার্ড ইউজ করতে পারি, যেমন একটা হচ্ছে ইনোভেশন। ঠিক আছে? ইনোভেশন হচ্ছে আপনার ইনভেন্টের সিনোনিম, যে প্রতিশব্দ। আর বাংলায় আমরা ইনোভেশনকে বলি হচ্ছে আবিষ্কার, উদ্ভাবন, এগুলা। সো ইনোভেশনের ডেফিনিশন হচ্ছে দ্য ইন্ট্রোডাকশন অফ সামথিং নিউ, স্পেশালি আ নিউ আইডিয়া, মেথড অর ডিভাইস। আচ্ছা, একটা নতুন ধারণা, পদ্ধতি বা একটা যন্ত্র আবিষ্কার করা।
এটা হচ্ছে ইনোভেশন। অটোমেশন, দ্য ইউজ অফ লার্জলি অটোমেটিক ইকুইপমেন্ট ইন আ সিস্টেম অফ অপারেশন। সো অটোমেশনের ব্যাখ্যায় বলতে হয় যে আপনারা যদি কখনো ওই যে কোনো ধরনের অ্যাসেম্বলি লাইন দেখে থাকেন কোনো ফ্যাক্টরিতে, বিশেষ করে মানে আমার বাসার কাছে যেমন যেটা আছে যে একটা প্রিন্টিং প্রেস আছে। সো ওইখানে দেখা যায় যে বিভিন্ন রোলার, কনভেয়ার বেল্ট এগুলা দিয়ে মানে আপনার একটা পণ্য, একটা কিছু একটা হয়তো সেটা কোনো বইয়ের পৃষ্ঠা বা বইয়ের প্রচ্ছদ বা কোনো প্যাকেজিং এর অংশ, এটা করা হচ্ছে, ট্রান্সপোর্ট করা হচ্ছে অ্যাসেম্বলি লাইনের এক জায়গা থেকে আরেক জায়গায়। সো এই কাজগুলা কিন্তু আগের দিনে হাতে করা হতো, বাট এখন মেশিন দিয়ে করা হচ্ছে। সো এই যে মানুষের হাতের স্পর্শ ছাড়া মেশিন দিয়ে একটা কিছু করা, এই প্রসেসটাকে আমরা অটোমেশন বলি। Artificial intelligence, AI, the simulation of human intelligence in machines. So AI, সে AI এর আলোচনা নিয়ে আসছে। রাইট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে পুরোটা না লিখে বা পুরোটা না বলে আপনি যদি শুধু AI বলেন তাহলেও মানুষ বুঝবে। কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেশ একটা লম্বা কথা, এটা বারবার বলাও কঠিন। রাইট, সাইবার সিকিউরিটি, দ্য প্রোটেকশন অফ ইন্টারনেট কানেক্টেড সিস্টেমস ফ্রম সাইবার অ্যাটাকস। এটাও একটা নতুন উদ্ভাবিত শব্দ, কারণ আগেকার দিনে এই শব্দটার তেমন বেশি রেলেভেন্স ছিল না, বাট এখনকার দিনে তো এটা মানে খুবই খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেছে। আমরা অনেকেই জানি যে বাংলাদেশেরও কত লক্ষ কোটি টাকা জানি যে হ্যাকাররা নিয়ে গেছিল সাপোজেডলি, অ্যাটলিস্ট দ্যাট ইজ দি অফিসিয়াল স্টোরি। মানে কর্তৃপক্ষের কাছ থেকে এরকমই বলা হয়। আসলে যে কি হয়েছে আল্লাহ ভালো জানেন। রাইট, এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্টের আলোচনায় আমরা কি কি একটু অ্যাডভান্স লেভেলের শব্দ ব্যবহার করতে পারি। এক নম্বরে বলছে সাস্টেইনেবিলিটি, যে এমন কোনো প্র্যাকটিস যেটা আসলে দীর্ঘমেয়াদে চালিয়ে নেওয়া যায়। দি অ্যাবিলিটি টু মেনটেন আ সার্টেন প্রসেস অর স্টেট ওভার টাইম। যেরকম সাস্টেইনেবল প্র্যাকটিস কোনটা, যে ওই যে বৃক্ষ নিধন বা এই টাইপের জিনিস, প্রাণী শিকার, এগুলা সীমিত পরিমাণে করা, এত বেশি না করা যে একটা প্রাণী বিলুপ্ত হয়ে যায়। সো এগুলো হবে সাস্টেইনেবল প্র্যাকটিস। এর বিপরীতে আনসাস্টেইনেবল হবে হচ্ছে যে বন জঙ্গল গাছপালা কেটে একদম উজাড় করে ফেলা। ঠিক আছে, তখন ওইটা হচ্ছে আনসাস্টেইনেবল। তার কারণ হচ্ছে এটা দীর্ঘমেয়াদে চালিয়ে যাওয়া সম্ভব না, একদিন না একদিন থেমে যাবে। Biodiversity, the variety of plant and animal life in the world or in a particular habitat. So biodiversity বাংলা করলে হয় হচ্ছে ওই যে জীববৈচিত্র্য। হ্যাঁ, মানে একটা গিভেন একটা এরিয়াতে, একটা নির্দিষ্ট জায়গাতে কি কি প্রজাতির প্রাণী বা উদ্ভিদ থাকে তাদের সবাইকে একত্রে আপনার এই যে বায়োডাইভার্সিটি বলে ওই জায়গার। রাইট, সো আপনি এই যে এনভায়রনমেন্টের আলোচনায় যদি বায়োডাইভার্সিটি শব্দটা নিয়ে আসতে পারেন কোনোভাবে, তাহলে কিন্তু এটা আপনার পক্ষে যাবে জিনিসটা, আপনার এক্সামিনার একটু আপনাকে নিয়ে ইমপ্রেসড হবে। শুধু একটা শব্দ দিয়ে কাজ হবে না, এরকম একটু আপার লেভেলের একটু কিছু পরিমাণে শব্দ নিয়ে আসতে হবে। আচ্ছা, তবে এইখানে এটাও বলে নেওয়া দরকার যে আমরা অ্যাডভান্স শব্দ ব্যবহার করব, তার মানে কিন্তু এই না যে এই সমস্ত শব্দ দিয়ে আমাদের লেখা বা কথা একেবারে ভরে ফেলবো, বিষয়টা তা না। বরং এগুলো হচ্ছে কিছুটা ওই যে সেমাই আর কিশমিশের মতো মনে করতে পারেন, যে কি করে মানে সেমাইয়ের উপরে আপনার কিশমিশ কয়েকটা ছিটায় দেয়, কিন্তু মানে বাটি ভর্তি কিশমিশ কিন্তু সার্ভ করে না। সো বিষয়টা ওই রকম, যে লেখার মধ্যে বা কথার মাঝখানে মাঝখানে একটু একটু করে জাস্ট ছিটায় দিবেন, ছড়ায় দিবেন, তাইলে জিনিসটা দেখতে সুন্দর হবে, শুনতে ভালো লাগবে। কিন্তু যদি এরকম করেন যে আচ্ছা ঠিক আছে এগুলো তো খুব অ্যাডভান্স শব্দ, খুব হাই লেভেলের শব্দ, একদম দেই একেবারে মানে পাইকারি রেটে একেবারে শোনায় দেই, না, তখন আপনার কথা শুনতে খুবই মানে লাগবে, খটোমটো মনে হবে এবং কমিউনিকেশন ফেইলিয়ার হবে, যে আপনি কি বলতে যাচ্ছেন এইটাই দুর্বোধ্য হয়ে যাবে। সো এই কাজ করতে যাবেন না, সব কিছুই মানে সীমিত পরিমাণে ভালো। রাইট, রিনিউয়েবল এনার্জি কি বলছে, এনার্জি ফ্রম এ সোর্স দ্যাট ইজ নট ডিপ্লিটেড ওয়েন ইউজড সাচ অ্যাজ উইন্ড অর সোলার পাওয়ার। আচ্ছা, নবায়নযোগ্য যেটা শক্তির উৎস। Renewable energy, climate change, long-term changes in temperature, precipitation, and other atmospheric condition. আচ্ছা, ক্লাইমেট চেঞ্জ নিজে খুব আহামরি কঠিন কোনো শব্দ না, কিন্তু এর ভিতরে যে এটা ডেফিনিশন দিতে গিয়ে যে শব্দটা বলা হয়েছে, এই যে প্রেসিপিটেশন, এই শব্দটার মানে হচ্ছে বৃষ্টিপাত। ঠিক আছে, এটা ওই যে আবহাওয়া রিলেটেড একটা টেকনিক্যাল টার্ম।
সে আপনি যদি কথার কথা ওই আবহাওয়া অফিসে কাজ করতেন, তাইলে এই শব্দটার সাথে আপনার খুব ভালো পরিচয় থাকতো। বাট আমরা করি না। কিন্তু তারপরেও জিনিসটা জেনে রাখতে হয়, জেনে রাখা ভালো যে বৃষ্টিপাত, রেইনফলের একটা সিনোনিম হচ্ছে এই যে প্রেসিপিটেশন। রাইট। নেক্সট বলছে আমাদের ওয়ার্ক অ্যান্ড এমপ্লয়মেন্ট। সো এই ডিসকাশনে আমরা কি সমস্ত অ্যাডভান্স ওয়ার্ড ইউজ করতে পারি? ফ্রিল্যান্সিং একটা আছে, ওয়ার্কিং ফর ডিফারেন্ট কোম্পানিজ অ্যাট ডিফারেন্ট টাইমস রাদার দেন বিং পার্মানেন্টলি এমপ্লয়েড বাই ওয়ান কোম্পানি। যে আহ, বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানির কাজ করা, যখন যার কাজ আছে সে আপনাকে সাথে যোগাযোগ করে আপনাকে দিয়ে কাজ করায় নিচ্ছে। আপনি একই কোম্পানির বেতনভুক্ত কর্মচারী না যে আপনার এতটা সময় হাজিরা দিতেই হবে। Right. Job satisfaction, the feeling of fulfillment or enjoyment that comes from work. Um, এখানে আসলে মানে এটা সেলফ এক্সপ্লেনেটরি, এখানে বলার আসলে তেমন কিছুই নাই। ওয়ার্ক লাইফ ব্যালেন্স, দ্য ডিভিশন অফ ওয়ানস টাইম অ্যান্ড ফোকাস বিটুইন ওয়ার্ক অ্যান্ড পার্সোনাল লাইফ। আর হচ্ছে এন্টারপ্রেনিয়রশিপ, দ্য প্রসেস অফ স্টার্টিং অ্যান্ড রানিং ইয়োর ওন বিজনেস। আচ্ছা স্যার, একটা জিনিস সেটা হচ্ছে যে এখানে এই ৫ নম্বরে যে ওয়ার্ক অ্যান্ড এমপ্লয়মেন্ট টপিকের আন্ডারে যে শব্দগুলো আপনারা দেখলেন, এগুলো কিন্তু এমন আহামরি কঠিন কোনো শব্দ না। এগুলো আপনারা আগে থেকেই জানতেন। বাট এখানে বিষয়টা হচ্ছে যে উম এই সম্পর্কিত কোনো আলোচনায় যাতে অন্তত এই টপিকগুলো আপনারা ইন্ট্রোডিউস করতে পারেন। এইটা হচ্ছে বলা যে চাকরি বা ইকোনমি বা জব মার্কেট এই ধরনের কোয়েশ্চেন আসলে, এইটার সাথে রিলেটেড কথাবার্তা আসলে, তখন কিন্তু এই আইডিয়াগুলা সেখানে মেনশন করা যায়। রাইট। এরপর কি বলছে? কালচার অ্যান্ড সোসাইটি, গ্লোবালাইজেশন, দ্য প্রসেস বাই উইচ বিজনেসেস অর আদার অর্গানাইজেশনস ডেভেলপ ইন্টারন্যাশনাল ইনফ্লুয়েন্স। বা মানে যেই পদ্ধতির মাধ্যমে একটা প্রতিষ্ঠান বা অন্যান্য কোনো সংগঠন তারা হচ্ছে আন্তর্জাতিকভাবে প্রভাব বিস্তার করে। মাল্টিকালচারাল, রিলেটিং টু অর কন্টেইনিং সেভারাল কালচার অর এথনিক গ্রুপস। মানে একই জায়গায় অনেক সংস্কৃতির মানুষ থাকা, তো সেটাকে বলবে যে মানে ওই জায়গাকে তখন মাল্টিকালচারাল বলবে। সেটা একটা প্রতিষ্ঠান হইতে পারে, সেটা একটা এলাকা হইতে পারে, একটা প্রদেশ হইতে পারে। Assimilation, the process by which a person or a group's culture seems to resemble another culture. মানে এটার এক্সাম্পল দিতে গিয়ে বলতে হয় যে আমরা জানি আমাদের দেশ থেকে অনেকে ওই যে পড়ালেখার জন্য বা ফর হোয়াট এভার রিজন তারা ওয়েস্টার্ন অনেক দেশে যায়। সেখানে গিয়ে অনেকে হয়তো এরকম করে যে ওদের সাথে একেবারে গা ভাসায় দেয়। গা ভাসায় দেওয়া এটা একটা ফ্রেজ বাংলাতে। সো এই জিনিসটাকে কিন্তু অ্যাসিমিলেশন বলে, যে ওদের মতো ড্রেস আপ করা, ওদের মতো খাওয়া দাওয়া করা, অ্যালকোহল খাওয়া, সালাত আদায় করা ছেড়ে দেওয়া, ইত্যাদি, মানে যা কিছু আছে ওদের লাইফস্টাইল মানে আপন করে নেওয়া, এই জিনিসটাকেই বলবে অ্যাসিমিলেশন, যেখানে কিনা মানে কে যে কোন সভ্যতা থেকে আসছে সেটা আর বোঝার উপায় থাকবে না, আদার দেন লুকিং অ্যাট স্কিন কালার আই গেস। তো অ্যাসিমিলেশন, সোশ্যাল নর্মস, এক্সপেক্টেড স্ট্যান্ডার্ডস অফ কন্ডাক্ট হুইচ ইনফ্লুয়েন্স বিহেভিয়ার। যে সোশ্যাল নর্মসের মধ্যে যেমন আমাদের দেশের কীরকম সোশ্যাল নর্ম আছে, যেমন আমরা লুঙ্গি পরি, এটা সোশ্যাল নর্মসের একটা অংশ। রাইট। সো আপনি অন্য অনেক দেশে দেখা যারা হচ্ছে লুঙ্গি চেনে না, তারা এটা দেখলে খুবই অবাক হবে। বা আর কি বলা যায়, অনেক কিছুই আছে এটার ভিতরে, but hopefully you get the idea. Right. Crime and punishment, rehabilitation, the process of restoring someone to a useful place in society. So rehabilitation এর বাংলা করলে হয় পুনর্বাসন। আর পুনর্বাসন কথাটার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। রিহ্যাবিলিটেশন কথাটাকে সংক্ষেপে রিহ্যাবও বলে। আর রিহ্যাবের যদিও একটা মানে লিটারাল মিনিং আছে যে পুনর্বাসনই হয় আবারও, কিন্তু রিহ্যাবকে আবার আলাদাভাবে ইসেও বলা হয়, ওই যে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র যেগুলো আছে ওগুলাকেও কিন্তু কিছুটা ওই যে স্ল্যাং টার্ম হিসাবে রিহ্যাব বলে। যে হি হ্যাজ বিন ইন অ্যান্ড আউট অফ রিহ্যাব হিজ হোল লাইফ, কথার কথা, যে সে সারা জীবন এই রিহ্যাবে আসা যাওয়ার মধ্যেই আছে। তো রিহ্যাব বলতে আপনার ওই মাদকাসক্তি নিরাময় কেন্দ্রকেও মিন করে, ক্ষেত্র বিশেষে, সবসময় না। রাইট। রেসিডিভিজম, আচ্ছা আচ্ছা স্যার, আই এম সরি বাট এই শব্দটা আমার জন্য একটু নতুন। দ্য টেন্ডেন্সি অফ আ কনভিক্টেড ক্রিমিনাল টু রিঅফেন্ড। আর রিসাইডিভিজম মেবি এটা গুগল করে দেখা যায় যে এটার প্রনাউন্সিয়েশনটা এক্স্যাক্টলি কি, বাট এটা খুবই আনকমন শব্দ। কঠিন মনে হলে ইউজ করতে যাওয়ার দরকার নাই। যেটা সম্পর্কে শিওর হবেন যে এটার মিনিং, অর্থ, এটার ব্যবহার, উচ্চারণ সব কিছু সম্পর্কে আপনি ভালো করে জানেন, আপনি
চালাইতে পারবেন সেইটা নিয়ে চালাবেন। যেটা নিয়ে পুরোপুরি কনফিডেন্ট না সেটা আসলে নিজের লেখার মধ্যে আনতে যাবেন না। পরে কোনোভাবে যদি মানে ভুল জায়গায় একটা শব্দ আপনি প্রয়োগ করে ফেলেন তাহলে এটা আল্টিমেটলি আপনার বিরুদ্ধে যাবে। আচ্ছা। উম সো এটাকে তারা বলতেছে দ্য টেনডেন্সি অফ আ কনভিক্টেড ক্রিমিনাল টু রিঅফেন্ড। স্যার কনভিক্টেড মানে হচ্ছে সাজাপ্রাপ্ত বা দণ্ডপ্রাপ্ত, ঠিক আছে? এবং কনভিকশন মানে হচ্ছে দণ্ড প্রদান, দণ্ড দেয়া, মানে আইন আদালতে, রাইট? সো কনভিক্টেড ক্রিমিনাল হবে দণ্ডপ্রাপ্ত আসামি, মানে যার অপরাধ প্রমাণিত হয়েছে, রাইট? ডিটারেন্ট, সামথিং দ্যাট ডিসকারেজেস অর ইজ ইন্টেন্ডেড টু ডিসকারেজ সামওয়ান ফ্রম ডুইং সামথিং। সো ডিটারেন্ট হচ্ছে এমন কিছু যেটা কিনা মানুষকে অপরাধ করা থেকে, নট নেসেসারিলি অপরাধ, জাস্ট যে কোনো কিছু থেকে নিরুৎসাহিত করে, যে কোনো কিছু করা থেকে নিরুৎসাহিত করে ডিটারেন্ট। এটা ডিটারেন্ট আপনার ফিজিক্যাল হইতে পারে, সে একটা জায়গায় চারপাশ দিয়ে কাঁটাতারের বেড়া দিয়ে দিল, ওইটা একটা ডিটারেন্ট। আবার ডিটারেন্ট সাইকোলজিক্যাল হইতে পারে, যেমন আমরা জানি যে ইসলামে চুরির শাস্তি হচ্ছে হাত কাটা। সো এই হাত কাটার দণ্ড যদি প্রয়োগ করা হয়, সো এটা দেখে কিন্তু তখন অন্যান্য যারা মানে চুরি করার হয়তো প্ল্যান করতেছিল তারা সাবধান হয়ে যাবে যে এটার কিন্তু আইন আছে, আইনের প্রয়োগও আছে। সো এরকম অবস্থা যদি আমার দেখতে না চাই তাহলে আমার চুরি ছেড়ে দেওয়া দরকার। তো হ্যাঁ, এটা হবে একটা সাইকোলজিক্যাল ডিটারেন্ট, রাইট? জুভেনাইল ডিলিনকুয়েন্সি, ইলিগাল অর অ্যান্টিসোশ্যাল বিহেভিয়ার বাই আ মাইনর। স্যার জুভেনাইল মানে হচ্ছে অপরিণত, অপ্রাপ্তবয়স্ক, আর ডেলিনকুয়েন্সি ইজ বেসিক্যালি আপনার বখাটেপনা, ঠিক আছে? সো যে কারণে বখাটেকে কিন্তু আবার বলে ডেলিনকুয়েন্ট। আচ্ছা, ইলিগাল অর অ্যান্টিসোশ্যাল বিহেভিয়ার বাই আ মাইনর, যে একজন অপ্রাপ্তবয়স্ক কারোর দ্বারা অসামাজিক বা সমাজ বিরোধী কোনো কার্যক্রম, অবৈধ বা সমাজ বিরোধী কোনো কাজ। ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম। সো এই ক্যাটাগরির আলোচনায় আমরা কি ধরনের অ্যাডভান্স শব্দ নিয়ে আসতে পারি? ব্যাকপ্যাকিং, ট্রাভেলিং অর ক্যাম্পিং উইথ ওয়ান্স বিলঙ্গিংস ইন আ ব্যাকপ্যাক, যে ব্যাকপ্যাকিং মানে এটার মানে দ্বারা এরকম যে আপনি কোনো লাগেজ, সুটকেস এগুলা কিছু নিচ্ছেন না, শুধুমাত্র একটা পিঠের ব্যাগ নিয়ে খুব হালকাভাবে আপনি মানে দেশ থেকে দেশে ঘুরতেছেন। দ্যাটস কল্ড ব্যাকপ্যাকিং। আচ্ছা, ইকো ট্যুরিজম, রেসপন্সিবল ট্রাভেল টু ন্যাচারাল এরিয়াস দ্যাট কনজার্ভস দি এনভায়রনমেন্ট। ইকো ট্যুরিজম হচ্ছে এমন ধরনের ট্যুরিজম যেটাতে আপনার পরিবেশের উপর সম্ভাব্য সবচেয়ে কম ইম্প্যাক্ট পড়ে, ঠিক আছে? মানে পরিবেশকে যতটা সম্ভব সেভ করে তারপরে যে ট্যুরিজম করা হয় সেটা হচ্ছে ইকো ট্যুরিজম। সো আবার ওই যে ট্যুরিজমের কোনো একটা ডিসকাশনে যদি নিয়ে আসতে পারেন এই ওয়ার্ডটা, তাহলে আপনার জন্য ভালো হবে। বাট অবশ্যই প্রাসঙ্গিক হতে হবে, আপনি অপ্রাসঙ্গিকভাবে এই আলোচনা আনতে পারবেন না। শুধু ট্যুরিজমের মধ্যেই যে মানে বলে দিলেই হয়ে গেল এমন না, মানে এইটার কাছাকাছি কিছু একটা কোশ্চেনে থাকতে হবে, তাইলে আপনি বলতে পারবেন, তাছাড়া না। আচ্ছা, ইকো ট্যুরিজম গেল। তারপরে হচ্ছে ইটিনারারি, রাইট? আ প্ল্যান্ড রাউট অর জার্নি। সরি, এটা খুবই আনকমন একটা শব্দ। ইটিনারারি, আ প্ল্যান্ড রুট অর জার্নি। আচ্ছা, নেক্সট আপ টুরিস্ট ট্র্যাপ, আ প্লেস দ্যাট অ্যাট্রাক্টস টুরিস্টস অ্যান্ড চার্জেস দেম টু মাচ মানি। এখানে খেয়াল করে দেখেন যে টুরিস্ট এবং ট্র্যাপ দুইটা শব্দই কিন্তু আমাদের পরিচিত। ট্র্যাপ মানে ফাঁদ, টুরিস্ট মানে পর্যটক। সো এখানে অ্যাডভান্সড হওয়ার কি আছে? আছে যেটা, সেটা হচ্ছে যে এই টুরিস্ট ট্র্যাপ দুইটা শব্দকে একত্রে যখন বলা হয় তখন এটা অলমোস্ট একটা বাগধারার মতো কাজ করে, এবং এই শব্দটা দ্বারা, এই দুইটা শব্দ দ্বারা পার্টিকুলারলি ওই রকম জিনিসকে বোঝা যায়, ওই প্র্যাকটিসটাকে বোঝানো হয় যেখানে কিনা ট্যুরিস্টদেরকে মানে বোকা পেয়ে বা অসহায় পেয়ে মানুষ অতিরিক্ত টাকা চার্জ করে, যেটা আমাদের দেশে কক্সবাজারে খুব বেশি পরিমাণে আছে। যারা গেছেন তারা জানেন, রাইট? সরি, কক্সবাজারের কেউ শুনতে থাকলে আই এম এক্সট্রিমলি সরি, বাট বহু মানুষের অভিজ্ঞতা এটা। আচ্ছা, গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স, ডেমোক্রেসি, গণতন্ত্র বাংলায় আ সিস্টেম অফ গভর্নমেন্ট বাই দ্য হোল পপুলেশন অর এলিজিবল মেম্বার্স অফ আ স্টেট, যে কি বলে সমাজের অধিকাংশ মানুষের শাসন। ডাজন্ট রিয়েলি ওয়ার্ক ইন প্র্যাকটিস। যারা সারা পৃথিবীতে ডেমোক্রেসি এক্সপোর্ট করে বেড়াবে বলে তারা নিজেরাই যার দেশের লিডারশিপ নিয়ে সন্তুষ্ট না। আপনি আমেরিকার দিকে দেখেন, ইউকের দিকে দেখেন, এরা এদের লিডারদেরকে তো দেখতে পারেই না, আর
মানে মানে বিরোধী দলীয় যারা আছে এদেরকে পারলে একদম ছিঁড়ে খেয়ে ফেলবে। মানে দেশের ভিতরে মানে নিজেদের মধ্যে এত বেশি ঘৃণা। সো কিভাবে ডেমোক্রেসি কাজ করে এগেন? মানে কেউ আমাকে দেখাক একটা ফাংশনিং ডেমোক্রেসি। যারা বলবে যে ডেমোক্রেসি রপ্তানি করব তো তারাই তো তাদের সিস্টেম নিয়ে হ্যাপি না। তাহলে আরেকজনকে কেমনে এটা অ্যাডপ্ট করতে বলে? যাই হোক, এগুলা আসলে আমাদের ক্লাসের স্কোপের বাইরে। Bureaucracy, a system of government where decisions are made by state officials rather than elected representatives. আচ্ছা, মানে যেখানে হচ্ছে সরকারি কর্মকর্তারা প্রশাসনিক সিদ্ধান্ত নেয়। এটা হচ্ছে ব্যুরোক্রেসির বাংলা করলে হয় আপনার আমলাতন্ত্র। সো ব্যুরোক্রেসি কিন্তু একটু আনকমন ওয়ার্ড, যদি আপনার ইসের মধ্যে, কথার মধ্যে বা লেখার মধ্যে নিয়ে আসতে পারেন তাহলে আপনার জন্য ভালো। বাট মনে রাখবেন যাতে প্রাসঙ্গিক হয় কথাটা, অপ্রাসঙ্গিকভাবে টানবেন না। Diplomacy, the profession, activity or skill of managing international relations. So ওই যে ডিপ্লোমেসি অর্থাৎ কিনা কূটনীতি, কূটনীতি যারা ডিপ্লোমেসি করে, যারা এটা চর্চা করে তাদেরকে বলে কূটনীতিবিদ বা কূটনীতিক। আর হচ্ছে তাদের ইংলিশ টার্মটা হচ্ছে ডিপ্লোম্যাট, রাইট? ওই যে যারা এমবেসিতে থাকে। সভারেন্টি, সুপ্রিম পাওয়ার অর অথরিটি, অর্থাৎ বাংলা করলে যেটা হয় সার্বভৌমত্ব, অর্থাৎ অন্য সব কিছুর আইনের উপরে কোনো কিছুর আইন প্রাধান্য পাওয়া, এটা হচ্ছে সভারেন্টি। মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন, এটার আন্ডারে বলতেছে সেন্সরশিপ। সো সেন্সরশিপ শব্দটা যদি রেলেভেন্ট হয় তাহলে একটা লেখার মধ্যে নিয়ে আসেন। সেটা হচ্ছে দ্য সাপ্রেশন অর প্রহিবিশন অফ এনি পার্টস অফ বুকস, ফিল্মস, নিউজ এটসেট্রা। সো আমাদের দেশের কনটেক্সটে আমরা সেন্সরশিপ বলতে বুঝি ওই যে আপনার এফডিসির একটা সেন্সরশিপ বোর্ড আছে। তারা কোনো একটা মানে ফিল্ম মিডিয়া যদি তাদের কাছে মনে হয় অতিমাত্রায় অশালীন মানে তাদের দৃষ্টিতে, তখন তারা ওইটাকে সেন্সরশিপের ছাড়পত্র দেয় না। সো এখান থেকে কিন্তু আমরা সেন্সরশিপ কথাটার সাথে পরিচিত। এছাড়াও স্টেট সেন্সরশিপ থাকে, মানে সরকার অনেক সময় অনেক কিছু সেন্সর করে, এগুলো আমরা সবাই জানি, রাইট? So broadcast, transmit a program or some information by radio or television. So broadcast হচ্ছে তো সম্প্রচার, বা আরেকটা শব্দ আছে একটু ইনফর্মাল, সেটা হচ্ছে air. The program will air at say 8 p.m. to 9. ঠিক আছে? তো এয়ার কথাটা একটু ইনফর্মাল শোনা যায়। অফিসিয়াল টার্মটা হচ্ছে ব্রডকাস্ট। Tabloid, a newspaper having pages half the size of those of a standard newspaper, typically popular in style. আচ্ছা, সো ট্যাবলয়েড হচ্ছে ওই যে সম্ভবত আমাদের দেশে কোন পত্রিকাটা এরকম, মেবি আমার দেশ নাকি কোনটা, যে আপনার ফুল সাইজ হয় না, একটু ছোট আকারের হয়, এবং সাধারণত এদের নিউজ কোয়ালিটি খুবই একদম বাজে টাইপের থাকে, খুব একদম চটকদার টাইটেল দেয়, অনেক সময় মিথ্যা খবর ছাপায়, এবং অনেক ক্ষেত্রেই আপনার এন্টারটেইনমেন্ট আর ওই যে সেলিব্রিটি ফোকাসড হয়। আচ্ছা, তারপরে সোশ্যাল মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম, ওয়েবসাইটস অ্যান্ড অ্যাপ্লিকেশনস দ্যাট এনেবল ইউজার্স টু ক্রিয়েট অ্যান্ড শেয়ার কন্টেন্ট। যেহেতু আপনার সোশ্যাল মিডিয়ার মধ্যে পড়বে সে টুইটার তো না, এখন এক্স হয়ে গেছে, ফেসবুক সবচেয়ে ফেমাস যেটা, হোয়াটসঅ্যাপও পড়ে মনে হয়, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ইমো তো মেসেজিং সার্ভিস, বাট তারপরেও সোশ্যাল মিডিয়ার ভিতরেই পড়ে, ইনস্টাগ্রাম, এগুলা। তাহলে ফাইনালি কি বলতেছে, দিস ভোকাবুলারি ক্যান হেল্প স্টুডেন্টস আর্টিকুলেট দেয়ার থটস বেটার অ্যাক্রস আ ওয়াইড রেঞ্জ অফ আইএলস টপিক্স। যে এই শব্দগুলা হচ্ছে মানে আইএলসে যে ধরনের বিষয় নিয়ে আলোচনা করতে হয়, তো তার মধ্যে যদি এই শব্দগুলো আপনি ব্যবহার করেন তাহলে আপনি নিজেকে আরো ভালো করে এক্সপ্রেস করতে পারবেন, আরো ভালো করে আর্টিকুলেট করতে পারবেন। আর্টিকুলেট হচ্ছে এক্সপ্রেশনের একটা সিনোনিম হিসেবে এখানে বলতেছে, রাইট? তো এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন, আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তাহলে আমার নতুন ভিডিওগুলার নোটিফিকেশন সরাসরি আপনার কাছে চলে যাবে। আর আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।